মধ্যপ্রাচ্যের যুদ্ধে যা সামনে আসছে তা অনেকের কল্পনার বাইরে। আমেরিকা ইরান সংঘাতের দ্বিতীয় দিন শেষ হতেই স্পষ্ট হয়ে উঠছে পরিস্থিতি দ্রুত জটিল ও দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে। ইরান তাদের পাল্টা আক্রমণ থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং হামলার তীব্রতা বাড়িয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুদ্ধ পরিচালনায় তারা যে ডিসেন্ট্রালাইজড কমান্ড স্ট্রাকচার ব্যবহার করছে সেটি আগে থেকেই পরিকল্পিত ছিল বলে মনে হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও বিভিন্ন ইউনিট স্বয়ংক্রিয়ভাবে লড়াই চালিয়ে যেতে পারবে, যা সাধারণত দীর্ঘস্থায়ী যুদ্ধের কৌশল হিসেবে দেখা যায়, এবং এ ধরনের পরিস্থিতিতে সংঘাত থামানো আরও কঠিন হয়ে পড়ে। এই পর্যায়ে সবচেয়ে বেশি আঘাত এসেছে সংযুক্ত আরব আমিরাতের ওপর। ইরানের পক্ষ থেকে শতাধিক মিসাইল ও 2 শতাধিক ড্রোন নিক্ষেপের দাবি ঘুরে বেড়াচ্ছে। বিশ্লেষকদের মতে আমিরাতকে টার্গেট করার পেছনে কয়েকটি কৌশলগত কারণ রয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ আরব মিত্র হিসেবে তাদের ভূমিকা, 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডসে অগ্রণী অবস্থান এবং আল ধাফরা ঘাঁটিতে মার্কিন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের অভিযোগ। পাশাপাশি দুবাইয়ের আইকনিক স্থাপনাগুলোর দিকে হামলা চালিয়ে ইরান প্রতীকী বার্তাও দিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে বিমান চলাচল ও প্রযুক্তি খাতে বিঘ্নের খবরও সামনে আসছে। ইসরায়েল রয়েছে আক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে তেল আভিভ ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে বহু মিসাইল ছোড়া হয়েছে এবং কিছু আঘাত হানতেও সক্ষম হয়েছে। বাহরাইনকেও ছাড়েনি তেহরান। সেখানে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর থাকায় দেশটি কৌশলগত টার্গেটে পরিণত হয়েছে। ইরান দাবি করছে তারা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে, যদিও এসব দাবির পূর্ণ স্বাধীন যাচাই এখনও সীমিত। খামেনির মৃত্যুর পর আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর নড়াচড়াও চোখে পড়ছে। বিশেষ করে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর এসেছে। তবে ইয়েমেনের হুথি গোষ্ঠী এখনও সরাসরি যুদ্ধে নামেনি। এর মধ্যেই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির বাস্তব অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ সীমান্তে উত্তেজনা পুরোপুরি থামেনি। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এয়ার ডিফেন্সের ওপর চাপ। সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে প্রতিরক্ষা পক্ষকে একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। ফলে যদি একই গতিতে হামলা চলতে থাকে, প্রতিরক্ষা মজুদ দ্রুত ক্ষয় হতে পারে, যা ভবিষ্যৎ সংঘাতে বড় ঝুঁকি তৈরি করবে। কূটনৈতিক দিক থেকেও ধোঁয়াশা রয়েছে। ইতালির মাধ্যমে ওয়াশিংটন নাকি যুদ্ধবিরতির বার্তা পাঠিয়েছে এমন খবর শোনা গেলেও তা এখনও নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হয়নি। অনেক পর্যবেক্ষকের মতে তেহরান হয়তো আশঙ্কা করছে যুদ্ধবিরতি মানে প্রতিপক্ষের পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ দেওয়া। ইরানের বৃহত্তর লক্ষ্য হিসেবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর কৌশলের কথাও আলোচনায় আছে। মাঠের বাস্তবতায় ক্ষয়ক্ষতির খবরও বাড়ছে। যুক্তরাষ্ট্র কুয়েতে ড্রোন হামলায় তাদের 3 সেনা নিহতের কথা স্বীকার করেছে, যদিও অনানুষ্ঠানিকভাবে বেশি হতাহতের দাবি ঘুরছে, যা এখনও নিশ্চিত নয়। একই সময় কেন্দ্রীয় ইসরায়েলের বেত শেমেশ এলাকায় একটি বোমা শেল্টারে আঘাতে বহু হতাহতের খবর প্রকাশিত হয়েছে। সামরিক দিক থেকে দেখা যাচ্ছে ইসরায়েল মূলত আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে আঘাত হানছে, আর যুক্তরাষ্ট্র সমুদ্রভিত্তিক ক্রুজ মিসাইল হামলার পথ নিচ্ছে। বিপরীতে ইরান প্রথম দিকেই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন নজরদারি রাডার ও আর্লি ওয়ার্নিং নেটওয়ার্ককে টার্গেট করছে, যা সফল হলে ভবিষ্যৎ হামলায় তাদের সাফল্যের হার বাড়তে পারে। অন্যদিকে ওয়াশিংটন ও তেলাভিভ দাবি করেছে তারা ইরানের শত শত মিসাইল ঘাঁটি, এয়ার ডিফেন্স ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে এবং কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। তবে ইরানের পারমাণবিক অবকাঠামো, বিশেষ করে ইস্ফাহান, কোম ও তেহরানের সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও স্পষ্ট ও পূর্ণাঙ্গ ভিজুয়াল প্রমাণ সীমিত। প্রাথমিক মূল্যায়নে কিছু অবকাঠামোগত ক্ষতি হলেও সম্পূর্ণ ধ্বংসের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই সংঘাত দ্রুত থামার লক্ষণ কম, আর উভয় পক্ষই দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে।